রুদ্র জানার ইচ্ছে দেখে হোসেন যেন আগ্রহ পেলেন অনেকটা। আগে থেকে উত্তেজনা নিয়ে বললেন, হ্যাঁ, সেই যে আপনার গুলি লেগেছিল, ব্লাড দরকার হয়েছিল, তখন তো ওই আপনাকে ব্লাড ডোনেট করলো। কী আর বলবো বলুন, আপনার ভাই তো নিতেই নারাজ। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলো বেশ দূরে বিদায় সে যদি আপনার ভাইকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালো। ভাবতে পারছেন, চেনা না জানা না, অথচ আপনাকে রক্ত দেওয়ার জন্য যেচে এগিয়ে এলো মেয়েটা, আজ আবার বাঁচলো। সত্যি এখনকার দিনে মানুষের অভাব নেই, কিন্তু এরকম ভালো মানুষের সত্যিই বড় অভাব। রুদ্র যখন বিলম্বন হয়ে শুনছিল, তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে বোধহয়। অস্পষ্ট আওয়াজে বলল, ইনি সেই মেয়ে? হোসেন ঠিক শুনতে পেলেন না, তবে ঠোঁট নাড়ালো দেখে বুঝলেন। রুদ্র, কিছু বলো, নিশ্চিত হয়ে বলো। কিছু বলেন মিস্টার রওশন? রুদ্র চমকালো। হ্যাঁ, না। রুদ্র থ মেরে দাঁড়িয়ে থাকা ঠিক পছন্দ হলো না হোসাইনের। এরকম কথা শুনে কেউ আমার নির্বাক থাকে কি করে? সে হয়তো কৃতজ্ঞতা লুটিয়ে পড়তো। ওকে মিস্টার রওশন, আমি তাহলে আসি এখন। 20 মিনিটের মাথায় সে যদি জ্ঞান ফিরে আসার কথা, আপনি চাইলে দেখা করে নেবেন। রুদ্র ভদ্রের মতো মাথা জাগালো। হুসাইন ঢুকে পড়ল চেম্বারে। রুদ্র তখন স্তম্ভের মতো দাঁড়িয়ে, তার মাথায় এখনো কিছুই ঢুকছে না। ঘুরে ফিরে সব গোলক ধাঁধার সমাধানে এই মেয়েটি হলো। এই সেই হোটেলের মেয়ে যে কিনা টাকার বিনিময়ে তার সাথে রাত কাটালো, আবার এই মেয়ে তাকে রক্ত দেওয়ার দৌলতে পাঠানো টাকা ফেরত দিল। কেন? ব্যাপারটা কেমন রহস্যময় উপন্যাসের মতো হয়ে গেল না? রুদ্র একটু খারাপও লাগছে এখন। এই মেয়েটা তাকে দুবার সেভ করলো, অথচ মেয়েটাকে নিয়ে কি নির্মমানের চিন্তাভাবনাই না ছিল তার। অবশ্য তার এতে কী দোষ? মেয়েটা যা করেছে তাতে তার জায়গা থাকলে যে কেউ এসবই ভাববে। রুদ্র পায়চারি করলো খানিকক্ষণ। এই একটা মেয়ে গত 2 দিন যাবৎ তাকে পাগল করে দিচ্ছে। কেউ কি জানে? সব হিসেব মিলেও একটা জায়গায় আটকে যাচ্ছে রুদ্র। যে মেয়ে বারবার হাতে টাকা পেয়েও নিচ্ছে না, সেই মেয়ে কোনো টাকার বিনিময়ে আমার সাথে হোটেলে থাকতে গিয়েছিল। কি এমন দরকারি? না, কিচ্ছু আসছে না মাথায়। বড্ড ফাঁকা ফাঁকা লাগছে মাথাটা। তার মন বলছে কিছু একটা ব্যাপার আছে, কিন্তু কি? তার কি জানা উচিত না? কেন? এটা সম্পূর্ণ সেই মেয়ের ব্যাপার। সে কেন মাথা ঘামাবে? কিন্তু মাথা না ঘামিয়েও যে শান্তি পাবে না। হ্যাঁ, তার জানা উচিত, সবটা জানা উচিত। নিজের শান্তির জন্য হলো, কিন্তু কিভাবে জানবে? মেয়েটাকে সরাসরি জিজ্ঞেস করলে কি মেয়েটা তাকে বলবে? কখনোই না। উল্টো মেয়েটি যদি তার ভাবনার মতো অন্যরকম হয়, তবে তাকে দেখে অস্বস্তি বোধ করবে। তাহলে এখন সে করবেটা কি? হাসপাতালে এক প্রকার হন্তদন্ত হয়ে ছুটে এসেছে অব্র। মোবারকের থেকে জেনেছে অ্যাক্সিডেন্টের ব্যাপারে। পুরোটা না শুনে ছুট লাগিয়েছে ছেলেটা। প্রাণপ্রিয় ভাই তার, সে কিনা গাড়ির তলা পড়তে যাচ্ছিল। অব্র দুঃখে শোকে শেষ প্রায়। কী দরকার ছিল রুদ্র একা বের হওয়ার, তাও ড্রাইভার ছাড়া? মনে মনে রুদ্রকে কড়া শাসন করতে মন চাইলেও সে শাসন তার এখনও হয়নি। হাসপাতালে এসে করিডোরে এসেছে অব্র। পথে অবশ্যই একজনকে জিজ্ঞেস করেছিল রুদ্রের কথা। সে দেখিয়ে দিয়েছিল রুদ্র কোথায়। রুদ্র চেয়ারে বসে আছে, ভাবছে কিছু। হাঁটুর উপর ঝুঁকে হাত ঠেকে থুতনিতে। আশেপাশে খেয়াল নেই তার। পরনে আকাশি রঙের শার্ট, রঙের ছোপ ছোপ দাগ এখনো। অব্র ঘাবড়ালো। এমন রক্ত কোথাও কে এলো? দ্রুত পায়ে এগিয়ে আসে অব্র। কাঁধের ওপর হাত ছুঁয়ে আস্তে করে ডাকে, ভাই। স্পর্শ পেয়ে ধ্যান ভাঙা রুদ্রর। ঘাড় ফেরাতেই অব্রকে দেখে অবাক কণ্ঠে বলল, এ কি, তুই এখানে? অব্র রুদ্রর পাশে চেয়ারে বসলো। বলল, মোবারকের থেকে জানতে পারলাম তোমার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। তুমি হাসপাতালে, তাই আর থাকতে পারিনি, চলে এসেছি। তুমি ঠিক আছো ভাই? হুম। অব্র খেয়াল করলো রুদ্র গভীর চিন্তায়। এখন কি আর কিছু বলা ঠিক হবে? অব্র চুপ করলো। রুদ্রর কথা বলে ওঠে, ঠিক থাকতাম না হয়তো যদি মেয়েটি আমাকে বাঁচাতো। অব্র অবশ্য এটুকুই শুনেছিল মোবারকের কাছে, তাই আর অবাক হয়নি। তবে বুঝলো এ তো রক্ত নিশ্চয়ই মেয়েটির। ছোট করে শুধালো, এখন তার কী অবস্থা? রুদ্র দীর্ঘশ্বাস ফেলে সোজা হয়ে বসলো। ভালো। জানিস এই মেয়েটা কে? কে? সেই মেয়েটি যে তোর পা ভাঙার হুমকি দিয়েছে। অব্র তড়াক করে লাফিয়ে উঠল। গোল গোল চোখে চেয়ে বলল, কি? ওই ঝগড়ুটে মেয়েটি? ওই ঝগড়ুটে মেয়েটি মানে? আগের এবার যে তোমাকে? রুদ্রের মুখে গম্ভীর ভাবখানা দূর হলো। অব্র চোখ মুখ দেখে কেমন হাসি পেল তার। কি নাম দিল মেয়েটির? ঝগড়ুটে? মেয়েটি কি আসলেই তাই? অব্রর আওয়াজে ধ্যান ভাঙল রুদ্রর। অব্র কেমন টেনে টেনে বলল,
ও গড, মেয়েটি তো বলতে গেল তোমার জন্য অ্যাঞ্জেল হয়ে গেল ভাই। নাহলে তুমিও বারবার বিপদে পড়ছো। আর ওই বাঁচাচ্ছে তোমায়। হ্যাঁ, রক্ত দেওয়ার ব্যাপারটা না হয় একটু স্বাভাবিক, কারণ অনেকেই স্বেচ্ছায় রক্তদান করে। কিন্তু আজকে বিষয়টা অনেক গম্ভীর। কেউ এমন রিস্ক নিয়ে গাড়ি ভর্তি রাস্তায় কাউকে বাঁচাতে যাবে না। মরার ভয় সবার থাকে। অব্র বিরতি নিতেই রুদ্র মাথা দুলিয়ে হাসলো, বিদ্রুপের হাসি। ছেলেটা কি বলল, অ্যাঞ্জেল? হাই, রুদ্রর আবার অ্যাঞ্জেল? পৃথিবীতে সব থেকে মজার কৌতুক হয়তো এই কথাটাই। মেয়েটির সাথে দেখা করছো ভাই? রুদ্র এবার সিরিয়াস মুখ করলো। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। এতক্ষণ বসে বসে অনেক কিছু ভেবেছে। প্ল্যানিং ফুল কমপ্লিট। তার অনুমান সত্যি হলে এভাবে মেয়েটির সামনাসামনি যাওয়া ঠিক হবে না। ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করা অবশ্য রুদ্রের জুড়ি মেলা ভার। রুদ্র পকেটে দুহাত ঢুকে বলল, তুই গিয়ে দেখা করে আয়। অপর দুই ভুরু ওপরে তুলে বলল, আমি গিয়ে কি বলবো ভাই? ছেলেটির কথাটা একটু বোকা বোকা শোনালো না। লম্বায় বাড়লেও বুদ্ধি হয়েছে কি? রুদ্র চোখ ছোট করে বলল, যে মেয়ে তোর ভাইকে বাঁচালো তাকে দেখতে যাওয়া তোর দায়িত্ব নয়? অব্র মাথা নাড়ালো, হ্যাঁ দায়িত্ব তো। রুদ্র আবার বলল, বলবি ও যাকে আজ বাঁচালো তুই তার ভাই, বোঝা গেল? অব্র এবারও মাথা দোলায়। রুদ্র যেতে নিয়ে আবার ফিরে তাকালো, বলল, শোন, মেয়েটার সামনে আমার নাম বলবি না, ভুলেও না। ঠান্ডাভাবে বললেও অব্রর মনে হলো রুদ্র হুমকি দিল তাকে। যদিও রুদ্রের ভালো কথাই এমন, শুনলে মনে হয় ধমকাচ্ছে। কিন্তু তুমি, আমি আসছি। বেডের উপর আশোয়া হয়ে আছে সেজুতি, মাথায় ব্যান্ডেজ করা, পাগুলো ভীষণ ব্যথা করছে, সমস্ত গা ভারী ভারী লাগছে, ম্যাচম্যাচ করছে। ডাক্তার বলছে পায়ে তেমন কিছু হয়নি, শুধু পেশিতে টান পড়ায় ব্যথা হচ্ছে। 2-1 দিন বাদেই ঠিক হয়ে যাবে। আর তার টিউশনি দুটোর বেতন নিতে গিয়েছিল, সেগুলো থেকে বাজার নিয়ে ফেরার পথেই এত কিছু ঘটে গেল। বাবা নিশ্চয়ই অপেক্ষা করছেন, ভীষণ চিন্তাও করছেন। হুসাইন আঙ্কেলকে বাবাকে জানিয়েছে কিছু? আল্লাহ যেন না জানায়। জানালে বাবা ছটফট করবেন, নিজেকে দোষারোপ করবেন। না না, প্লিজ আঙ্কেল। কোথায় যে গেলেন উনি? আমি কি এখন বাড়ি যেতে পারবো? জানা দরকার। কিন্তু একা যাবই বা কী করে? পায়ে তো খুব ব্যথা, মাটি ছুঁতে পারবো কিনা সন্দেহ। আঙ্কেল সেজে এলেন, আর দেখা নেই। ডাক্তার মানুষ ভীষণ ব্যস্ত, কিন্তু আমি এভাবে বসে থাকবো কতক্ষণ? আমার তো সিভিয়ার কিছু হয়নি যে 2-3 দিন হাসপাতালে থাকা প্রয়োজন। আঙ্কেল এলে একবার জেনে নিতাম সেই লোকটা কেমন আছে। উনি কি আমার হাসপাতালে এনেছিলেন? হবে বোধ হয়। নাহলে হোসাইন আঙ্কেল তো জানার কথা নয় রাস্তায় কী ঘটেছে। উনি তো খুব রেগেছিলেন, ধমকও দিয়েছেন আমাকে। কিন্তু আমি কি করব? কারো বিপদ দেখলে সাহায্য না করে থাকা যায় নাকি? আমি তো পারি না। শরীরের মধ্যে কেমন নিষ্পিস করে আমার। অবশ্য এত কিছুর মধ্যে একটা জিনিস ভেবে শান্তি পাচ্ছি যে লোকটা কিছু হয়নি, বাঁচাতে পেরেছি তাকে। কিন্তু অমন দামড়া লোক রাস্তা পার হতে পারে না। কেমন বাচ্চাদের মতো করছিল। কে ছিলেন লোকটি? আঙ্কেল তো কিছু বলবেন না এ ব্যাপারে, শুধু ভবিষ্যতে এমন ঝুঁকি না নেই যাতে তার জন্য হম্বিতম্বি করে গেলেন। আসতে পারি? হ্যালো মিস, শুনতে পাচ্ছেন? আসবো কি ভিতরে? সে যদি টনক নড়ল এতক্ষণে। কেবিনের দরজা চেনা পরিচিত লোকটিকে দেখে বিস্মিত হলো। আরে আরে আপনি এখানে, আসুন। আবার ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কী করবো বলুন? ঘুরে ফিরে আপনার সাথে দেখা হয়ে যাচ্ছে। তা এত কী ভেবেছিলেন বলুন তো? আমি সে কখন থেকে ডাকছিলাম। সে যদি লজ্জা পেল। সে জান প্রাণ দিয়ে ভাবছিল বলে কোনো কিছুরই কর্ণকুহল হয়নি। ইস, লোকটি কী ভাবলেন? সে যদি মুখ দেখে অব্র হাসলো, বলল, আমি কিছু মানে করিনি। সে যদি মুচকি এসে বলল, ধন্যবাদ, তবে আপনি? অব্র কথা কেড়ে নিয়ে বলল, আমি এখানে কেন তাই ভাবছেন তো? জি। অব্র টুল টেনে বসলো, বলল, না না, ভাববেন না যে আমারও টাকা দিয়ে আপনাকে অপমান করতে এসেছি। আমার পা ভাঙার ভয় আমার আছে। সে যদি হেসে ফেললো শব্দ করে। আসলে ওই দিন এত রাগ হয়েছিল তাই বলে ফেলছি, কিছু মনে করবেন না। টাকা পয়সার ব্যাপারে আমার একটু অ্যালার্জি আছে। আমি কিছু মনে করিনি। কথাটা মুখে বললেও অব্র মনে মনে বলল, করেছি, অনেক কিছু মনে করছি। আপনি আমার পা ভাঙবেন আর আমি কিছু মনে করব না, এ তো উদর আমি নই। সে যদি প্রশ্ন করলো, কিন্তু আপনি এখানে কেন বললেন না? অব্র লম্বা শ্বাস ফেলে বলো, আসলে তো হতোই।
না এসে উপায় আছে বলুন, কারণ আজকেও আপনি যে লোকটাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিলেন তিনি আমার ভাই। সে যদি হাঁ করে বলল, উনি আপনার ভাই ছিলেন, মানে সেই লোকটা? জি, আমার সেই ভাই যাকে আগেবারও আপনি বাঁচিয়েছেন। সে যদি এবার চোখ নামিয়ে বলো, বারবার এভাবে বাঁচানো কথাটা উল্লেখ করবেন না। বাঁচানোর একমাত্র মালিক আল্লাহ, আর আমি উসিলা মাত্র। বাচ্চা মারা সব ওনার হাতে। এই প্রথম সেজদির কথায় মুগ্ধ হলো অর্ব্র। না, মেয়েটি ভালোই। তখনই কেবিনে ঢুকলো হুসাইন। অব্রকে দেখে হেসে বললেন, আরে মিস্টার চৌধুরী যে, আপনি কখন এলেন? অব্র উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করলো হুসাইনের সাথে। চমৎকার হেসে বলল, আমার ভাইকে বাঁচাতে গিয়ে যার অ্যাক্সিডেন্ট তাকে দেখতে এলাম, আসবো না আমি? নিশ্চয়ই। হোসাইন এবার সেজুদের দিক ফিরলেন, বেশ গুছিয়ে বললেন, আমিরকে আমি ফোন করে দিয়েছি তুমি আমার কাছে আসো। এটুকু শুনতে সেজুদের চোখ কপালে তুলল। হোসাইন বুঝতে পেরে বলো, ভয় পাওয়ার কিছু নেই, অ্যাক্সিডেন্টের কথা জানায়নি, শুধু শুধু চিন্তা করবে, তাই বলছি দেখা করতে এসেছো। সে যদি নিশ্চিন্তে শ্বাস ফেলল, হেসে বলো, এটুকুতেই হবে আঙ্কেল, অনেক ধন্যবাদ তোমাকে। হোসাইন মুখটা গোমড়া করে বললেন, সাহায্যটা রোজ রোজ পাবো না, সেটাও মনে রেখো। সে যদি মুখটাকে চোরের মতো করে নামিয়ে ফেলল। হোসেন ছোট্ট শ্বাস ফেলে হাতের কাগজ এগিয়ে দিয়ে বলল, তোর প্রেসক্রিপশন ডক্টর রাতুলি থেকে নিয়ে এলাম, সব ওষুধ সময় মতো খাবি। সে যদি হাত বাড়ানোর আগেই অব্র হোসাইনের হাত থামিয়ে নিল। দুজনে তাকাতেই বলো, আপনি তো অসুস্থ, আপাতত আমি রাখছি, এটুকুর জন্য নিশ্চয় পা ভাঙবেন না। সে যদি হোসেনের দিকে তাকালো। সে কিছুই বোঝেনি, কথা বেশি দূর গড়াতে পারি ভেবে আস্তে করে বলল, আচ্ছা রাখুন। ওনার তবে রিলিজ, তাই না? জি। হোসেন এসে সেজদির মাথায় হাত বুলালো। মাথা ব্যথা করছে? সেজদির দুপাশে মাথা নাড়ালো। তুই একটু অপেক্ষা কর, আমি কজন পেশেন্ট দেখে তোকে পৌঁছে দিয়ে আসবো। পাশ থেকে অব্র হইচই করে বলল, না না, আপনার যেতে হবে না, আমি ওনাকে পৌঁছে দিয়ে আসবো। সে যদি ভুরু কুঁচকে তাকালো। সে কি, আপনি কেন যাবেন? প্লিজ, এটাতে না করবেন না, প্লিজ। তাছাড়া ডক্টর হোসাইন আপনাকে দিয়ে আসার সময় এটুকুই অনেক, পেশেন্টকে দেখতে পারবেন, তাই না? কত লোক সিরিয়াল ধরে আছে, তাদের কষ্টটা তো কমে যাবে। অব্র খুব ভালোভাবে বুঝিয়ে গিয়েছে তার ট্রিক্স কাজে লাগবে। সে যদি নিশ্চয়ই এটা শুনে রাজি হবে। সে যদি খানিকভাবে বলো, ঠিক আছে। অব্র মুখ ফুলে শ্বাস পেল। সে ঠিক তাই বলো, যা রুদ্র শিখিয়ে পড়িয়ে গিয়েছে ঠিক মতো বলতে পেরেছে তো? ভাই আবার ঝাড়ি না মারলে হয়। আমি একটু আসছি বলে কেবিন থেকে বেরিয়ে রুদ্রকে কল দিল। হ্যাঁ বল। ভাই, এবার কি করব? পৌঁছে দেব? না, তোকে যেতে হবে না, তাহলে কে যাবে? সময় হলে দেখবি। কিন্তু তুমি কোথায়? আসছি। রুদ্র লাইন কেটে দিয়েছে। অব্র আবারও কেবিনে ঢুকলো। সে যদি এবার পা ঝুলিয়ে বসেছে বিছানায়। অব্রকে দেখতেই বলল, এবার তাহলে যাই আমরা, আমার বাবা আমার জন্য অপেক্ষা করছে। অব্র কী বলবে খুঁজে পেল না। চট করে মিথ্যে সে বলতেও পারে না। আমতা আমতা করে বলো, আসলে হয়েছে কি, আমি যেতে পারবো না, প্লিজ কিছু মনে করবেন না। ভাই বলল ও আপনাকে পৌঁছে দেবে। উনি আবার শুধু শুধু কেন যাবেন? ইনফ্যাক্ট আপনারও যাওয়ার প্রয়োজন ছিল না, আমি কিন্তু ম্যানেজ করে নিতে পারতাম। হ্যাঁ, সে হয়তো আপনি পারতেন ম্যানেজ করতে, কিন্তু আপনাকে পৌঁছে দিতে যাওয়ার আমরা যে একটু হলেও শান্তি পাবো, সেটা কি হাতছাড়া করা যায়? আপনি জাস্ট 2 মিনিট বসুন, ভাই এক্ষুনি এসে পড়বে। সে যদি আর কিছুই করার নেই। হোসাইন অলরেডি বেরিয়ে গেছেন ওটির উদ্দেশ্যে। ছোটো করে বলল, ঠিক আছে। সময় যেতে না যেতেই রুদ্র এসে কেবিনের সামনে দাঁড়ালো। প্রথমে চোখ পড়ল সেজুতির দিকে। কপালে ব্যান্ডেজ, গালে ওয়ান টাইম ব্যান্ডেজ, পরনে নীল রঙের থ্রি পিস। মেয়েটিকে কি সুন্দর লাগছে। রুদ্র নিজের কাছেই প্রশ্ন করলো, কিন্তু উত্তর এলো না অনেকক্ষণও। পরমুহূর্তে নিজের চিন্তা নিজেই মুখ থুবড়ে পড়ল সে। মেয়েটিকে সুন্দর লাগবে না বা তার কি? অব্র, এক তরঙ্গ মিশ্রিত ঠান্ডা গলার স্বর, এমন গম্ভীর আওয়াজ কবিতা আবৃত্তির জন্য একদম পারফেক্ট। এমনটাই মনে হলো সেজুতির। অব্রর সাথে সাথে সেও তাকালো দরজার দিকে। গোল গোল চোখ দুটো বেরিয়ে আসা উপক্রম অব্রর। দরজা দাঁড়ানো লোকটা আপাতমস্তক দেখল সেজুতি। অফ হোয়াইট রঙের শার্টের ওপর কালো জ্যাকেট, কালো ড্যামিস প্যান্ট, এক জোড়া চকচকে দামি বুট।
সাথে সিলভার রঙের দামি ঘড়ি কবজিতে, পা থেকে শুরু করে মাথা অবধি অভিজাত্য আর অভিজাত্য, কিন্তু অতি আশ্চর্য, হাসপাতালের ভেতরে লোকটি সানগ্লাস পরে ঢুকেছে, যার গ্লাস দুটো নাক অবধি এসে ঠেকলো। চোখ তো খুঁজে পাওয়ার বাহুল্য, মাথায় একটা কালো ক্যাপ, মুখে আবার মাস্ক। লোকটার চেহারা এটুকুনো অংশ যদি দেখা যায়, সে যদি অনেকক্ষণ দেখলো তবুও অব্রর এমন অবাক চাহনির কারণ তলিয়ে পেল না। অন্যদিকে অব্র ড্যাব ড্যাব করে চেয়ে আছে। এটা কি তার ভাই? ডেকেছে তো ভাইয়ের মতোই, কিন্তু এতটুকু সময় এমন উদ্ভট সেজে এলো কোথা থেকে? মুখে মাস্ক, মাথায় ক্যাপ, আবার চোখে টায়ারের মতো গোল গোল গিলাস দুটো না পড়লেই বা কেন? চিনার কি কোনো উপায় রেখেছে? বহু কষ্টে চিনল হয়তো। সে যদি দিক ফিরে দেখলো, সে যদি কেমন কেমন চোখে তাকিয়ে আছে। অব্র দাঁত কেলেই হাসলো। সে যে এক মুহূর্তের জন্য বোকা বনে গিয়েছে, তাও তার নিজের ভাইকে না চিনতে পেরে সেটা এই মেয়েকে কিছুতেই বুঝতে দেবে না। আচ্ছা, ভাই বোঝেনি তো? তার তো আবার অনেক বুদ্ধি, যাকে বলে শিয়ার শিরায়। অব্র চট করে রুদ্র দিকে চোখ ঘোরালো। রুদ্র কারো চাহনির তোয়াক্কা করে। সে তার মতো শক্ত পায়ে কেবিনের ভেতরে ঢুকলো। অব্র তখনও ঠায় দাঁড়িয়ে। সে এখনও শিওর হয়নি এটা ভাই কিনা। রুদ্র এসে ঠিক তার গা ঘেঁষে দাঁড়ালো। নিচু আওয়াজে বলল, ডক্টর হুসাইনকে ডেকে আন। রুদ্র যতটুকু পারল শব্দ এবং কথা কম খরচ করতে তাই করলো। পাশে সে যদি চিনে ফেলে যদি, তাহলে লাভের লাভ কিছুই হবে না। অব্র এবার নিশ্চিত এটা তার ভাই। রুদ্র উত্তর না পেয়ে আবার তাকাতে সে চটপট বেরিয়ে গেল। বেশি দূর যেতে হয়নি, এর আগে কেবিনে ঢুকলো হোসাইন। ডক্টর মানুষ, পেশেন্টের ভিড়ে তাকে খুঁজে পাওয়ার দুঃসাধ্য। তাও বন্ধুর মেয়েকে নিজের মেয়ে থেকে কোনো অংশে কম ভালোবাসেন না তিনি। সুযোগ পেলে একবার করে চলে আসছেন। সে যদি এতক্ষণ দুই ভাইয়ের দিকে চেয়েছিল। লোকটির হাঁটাচলা দাঁড়ানো অন্যরকম। অব্র তার ভাই, অথচ কি সাদামাটা, সে মনে মনে ভাবল। অনেকেই হাসপাতালে গন্ধটা সহ্য করতে পারে না, তাই হয়তো মুখে মাস্ক বেঁধেছে, কিন্তু চোখে সানগ্লাস। হাসপাতালের ভেতরে কেউ পরে ঘুরে বুঝি। রুদ্র বেশ আস্তে আস্তে কথা বলছে, সাথে চেষ্টা করছে কণ্ঠে গম্ভীরতা না টানার। সে রাতে মাত্র দুটো কথাই বলছিল সে মেয়েটির সাথে, যদি মনে রেখে দেয় তাই তো সাবধানতা। কিন্তু রুদ্র কথা বলবে তার আগেই গভীর্য থাকবে না সে কি হয়। তার উপর সে যদি অদ্ভুতভাবে দেখছে তাকে, সে যদি তার উদ্ভট সাজের জন্য চেয়ে আছে, রুদ্র সেটা বোঝেনি। সে ভাবছে চিনে ফেলবে কি। হোসাইন সাথে কথা শেষ, এখন বাড়ি ফেরার পালা। রুদ্র সেজুদের দিকে তাকালো। সে যদি বুঝলো না, এ তো কিছু দিয়ে মুখ ঢাকলে কেই বা বোঝে। রুদ্র ছোট করে বলল, চলুন। সে যদি নিঃশব্দে বেড থেকে নামার উদ্দেশ্যে নিল। পা দুটো ফ্লোরে ঠেকাতেই কামড়ে ধরল বোধ হয়। প্রচণ্ড ব্যথায় টান টান হয়ে এলো। সে যদি দাঁড়াতে পারলো না, পারার কথাও নয়। পরে যেতে নিলে খপ করে ধরে ফেললো রুদ্র। যা পেয়েছে তাই ধরেছে। আর জায়গাটা যে সেজুতির সরু কোমর বুঝতে সময় লাগেনি তার। হোয়াট হ্যাপেন্ড? চমকে তাকালো সেজুতি। এই তো ঠিক এরকমই গম্ভীর সুরের একটা প্রশ্ন ঠিক আগেও শুনছে সে। হ্যাঁ, অবিকল এরকম, কিন্তু কোথায় শুনলো? রুদ্র আঁচ করতে পারল সেজুতির চাউনি এবং তীক্ষ্ণ দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে দৃঢ়স্বরে বলো, আপনার কি হাঁটতে সমস্যা হচ্ছে? রুদ্র তখনও ধরে আছে কোমর। মেয়েদের স্পর্শ করা তার কাছে নতুন কি, কিন্তু সমস্যা হলো সেজুতির। সে কিছুতেই পরপুরুষের অযাচিত স্পর্শ চায় না। মোস্তামস্তি করে রুদ্রর হাত সরিয়ে দিয়ে বেডের স্ট্যান্ড ধরে দাঁড়ালো। হ্যাঁ বোধক মাথা নাড়ালো নিচের দিক চেয়ে। হাতের সমস্যা হচ্ছে তার। সমস্যা কি? সে হাঁটতে পারবে কি না সেটাই সন্দেহ এখন। পা দুটো ফুলে ফেঁপে একাকার বোধ হয়। পা উল্টে পড়ছিল তখন। ভাগ্যিস পা দুটো গাড়ি নিচে পড়েনি। হোসাইন এক পা এগিয়ে এসে বলল, ও হ্যাঁ। মিস্টার নাম ধরে ডাকার আগেই হোসাইনকে থামিয়ে দিল রুদ্র। তৎক্ষণাৎ কণ্ঠ শুধালো, ওনার কি পায়ে কিছু হয়েছে? জি, আমি সেটাই বলতে যাচ্ছিলাম আপনাকে। ওর পায়ের হাড়ে ব্যথা, 2-1 দিন লাগবে সারতে, সেটা ওকে আমি বলে দিয়েছি। এখন তো হেঁটে যেতেই পারবেই না। আমি বরং ওর জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা করি। হোসাইন যেতে নিলে রুদ্র আটকে দিল, দরকার নেই, আই উইল ম্যানেজ। অব্র নীরব দর্শক। তার এখানে বলার কিছু নেই এখন। মুখস্থ বিদ্যায় সে ভালো হলো চটপট কিছু বলার মতো জ্ঞান নেই তার উপর। যেখানে স্বয়ং রুদ্র, সেখানে সে বলবেই বা কি? ওদিকে সেজে তো ভুরু কুঁচকে আছে।
সে হাঁটতে পারবে না। লোকটা হুইল চেয়ারে আনতেও মানা করছে। উড়ে উড়ে যাবে তাহলে? হুসাইন বললেন, কিভাবে ম্যানেজ করবেন মিস্টার চ হুসাইন শেষ করতে পারেনি। রুদ্র ফট করে সেজে থেকে কোলে তুলে ফেলল। উপস্থিত সবাই ভরকে গেল। চক্ষু চড়গাছ তাদের। অব্রত মনে হলো তার ঠোঁট দুটো দুপ্রান্তে চলে গেল। এর আর এক হবে না, কোনো দিনও না। সেজদির মাথায় গোটা আকাশটা ভেঙে পড়ার অবস্থা। এই লোক তাকে কোলে নিয়েছে কেন? কী সর্বনাশ! অচেনা অজানা লোকের কোলে চড়ে সে বাসায় যাবে? ছি ছি! অব্র ভাবতে ভাই তো রাত ছাড়া কোনো মেয়ের ধারে কাছে ঘেসে না, তবে আজ একেবারে সবার সামনে একটা মেয়েকে কোলে তুলে নিল। অব্র চোখ কষলে আবার তাকালো। এদিকে সেজদির লজ্জায় নুয়ে পড়েছে। হুসাইন সামনে। লোকটি তো বাবার বন্ধু, একজন পরপুরুষ তাকে কোলে নিয়েছে। উনি কি ভাববেন? হুসাইন তু শব্দ করল না। পড়তে কি একবার করে দেখে কেবিন ছেড়ে বের হলেন তিনি। এ তো কিছুর হেলদোলি নেই, শুধুমাত্র ওই এক নজরের। কাউকে পাত্তা সে কোনো দিনই দিয়েছে। আজ কি এমন স্পেশাল দিন যে আজ দেবে? এদিকে সে যদি রীতিমতো হাত পা ছোটাছুটি শুরু করলো। হুট করে কোলে তোলা রুদ্র শার্টটা যাও একটু খামচে ধরেছিল ছেড়ে দিল তাও। রেগেমেগে বলো, এসব কি অসভ্যতা! আপনি আমাকে ছোঁয়ার আগে আমার অনুমতি নিয়েছেন? আপনাকে কে বলেছে কোলে তুলতে? নামান 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 বলছি। রুদ্র তাতে কান নেই। সে হাঁটা শুরু করতে সে যদি দ্বিগুণ হারে মোচড়ানো শুরু করলো। আপনি কথা শুনছেন না কেন? আপনাকে নামাতে বললাম তো আমি। আশ্চর্য মানুষ তো আপনি! আপনার কি লজ্জা? লিসেন, আপনি যত ইচ্ছে চেঁচাতে পারেন। আপনার কথাই আমি আপনাকে নামাবো ভাবলেন? ইউ আর রং। তবে এভাবে লাফাতে থাকলে মেঝেতে ফেলে দেব, সেটুকু নিশ্চিত। আপনার তো হাতে পায়ে ব্যথা। নতুন করে নিশ্চয়ই পরে ব্যথা পেতে চান না। ভালোই এটাই, একদম চুপ করে থাকুন। রুদ্র ক্ষুণ্ণ কণ্ঠে চুপসে গেল। সেজুতি ভয় পেয়ে কি? এমনিতেই সারা গায়ে ব্যথা, পায়ে তো আরও বেশি ব্যথা। এমন অবস্থা যদি সত্যি নিচে ফেলে দেয়, তবে এক সপ্তাহেও আর সোজা হয়ে দাঁড়ানো যাবে না। কোলে যখন নিয়েছি স্পর্শটুকু আর ফেরত দেওয়া যাবে না। তার থেকে থাক বরং। অব্রর দায়িত্ব ছিল বিল মেটানো। কাজ সেরে সে রুদ্র পিছু পিছু এলো। তার মনে হচ্ছে টিকিট ছাড়া সিনেমা দেখছে সে। যার হিরো রুদ্র আর হিরোইন এই মেয়েটি, পাশাপাশি কিন্তু মানিয়েছে। একদম পারফেক্ট যাকে বলে। নিজের ভাবনায় ঠোঁট টিপে হাসল অব্র। ভাই জানলে তাকে উল্টো করে ঝুলিয়ে পেটাতো নির্ঘাত। রুদ্র সেজদিকে গাড়িতে বসিয়েছে, নিজেও এসে বসেছে পাশে। সেজদির দিকে চেয়ে বলো, সিট বেল্ট বাঁধুন। সেজদি এতক্ষণ অন্যমনস্ক ছিল। প্রথম দিকে তার খেয়াল না পড়লেও আস্তে আস্তে লোকটার গায়ের গন্ধ ভীষণ চেনা লাগছিল তার। আগেও পেয়েছে একজনের সাথে মিললে সে খুব, কিন্তু কোথায় সে? আর কোথায় এই লোক? মেজাজি কিন্তু ভালো লোক উনি। কৃতজ্ঞতা বোধ হলো হেল্প তো করছে তার। কিন্তু এই লোকটা, না না, ওই মানুষটাকে নিয়ে ভাবা যাবে না। তাহলে সারা শরীরে সূচ ফোটার মতো যন্ত্রণা হয়, ঘিন ঘিন করে, নিজেকে ঘেন্না লাগে। সে যদি সাড়া না পেয়ে রুদ্র একই কথা আবার আওড়ালো। সে যদি নড়ে উঠল যেন। সংবিত ফিরে পেয়ে বলল, হ্যাঁ জি বাঁধছি। কিন্তু বেল্ট নেড়ে চেড়ে হতাশ হলো সে যদি। সে সিট বেল্ট বাঁধতে জানে না। জানবেই বা কী করে? প্রাইভেটে চড়েছে কোনো দিন? সব সময় বাস রিক্সা হলেও না হলেও সিএনজি। এদিকে সংকোচে কথাটা লোকটাকে বলতেও পারবে না। কিন্তু রুদ্র ঠিক বুঝেছে। সে যদি বেল্ট নেড়ে দেখাতেই মাথায় ঢুকেছে কথাটা। অবাক না হয়ে পারল না। এখনকার মেয়ে কিনা গাড়ির সিট বেল্ট বাঁধতে জানে না। এদিকে এসে সে যদি হাত থেকে নিজেই বেল্ট বাঁধল। সে যদি প্রথমে কাচুমুচু করলেও পর মুহূর্তে স্বাভাবিক হয়েছে। সবার সব কিছু পারলে এমন কোনো কথা আছে নাকি? এই বলে নিজেকে সান্ত্বনা দিয়েছে মনে মনে। রুদ্র গাড়ি স্টার্ট দিল। সাঁ করে ছুটে চলল সেটি। গাড়ির মধ্যে এটুকু শব্দ নেই। সে যদি মন খারাপ করে বাইরে তাকিয়ে আছে। চিন্তার অবস্থা খারাপ তার। বাবা কি করেছে জানে না। সে বেরিয়েছে সেই সকালে, এখন বিকাল। দুপুরে খেয়েছি বা কি? কথা তো ছিল বাজার নিয়ে গিয়ে তারপর রাঁধবে। পরে এত কাহিনী ঘটবে কে জানতো। সেজদির দিকে একবার তাকিয়ে আবারও সামনের দিকে ফিরে তাকালো রুদ্র। এত সময় চড়া নীরবতা ভঙ্গ করে বলল,
কী লাভ এসব করে? সে যদি প্রশ্ন নিয়ে চোখ ঘোরালো রুদ্র দিকে। সে সামনে তাকিয়ে ড্রাইভ করছে তখনও। বুঝলাম না ঠিক। এভাবে নিজের লাইফ রিস্ক নিয়ে কাউকে বাঁচিয়ে কী লাভ হয় আপনার? পুরোটাই তো ক্ষতি। আজ তো আপনার খারাপ কিছু হতে পারতো, তাই না? রুদ্র তাকাতেই সে যদি মুচকি হাসলো। রুদ্র স্টিয়ারিংয়ে রাখা হাতটা কেঁপে উঠল। ঈষৎ মনের তীব্র বিরোধতা জানিয়ে বলল, এই হাসি বড্ড বিশ্রী। সে যদি তার ঋণে কণ্ঠে বলল, লাভ লোকসান বিবেচনা করলে কাউকে সাহায্য করা যায় না। সবসময় নিজেকে উৎস মনে করলে পদক্ষেপ নিতে হয়। একটা মানুষ তার পরিবারের একমাত্র সহায়রা হতে পারে তার কাঁধে অনেক দায়িত্ব। আপনজনগুলো তার দিকে চেয়েই বেঁচে থাকে, কিংবা তার জীবনের মূল্য কারো কাছে অনেক বেশি। সেই মানুষটা যদি আপনার উছিলে একটা নতুন জীবন পায়, আমি তাতে ধন্য। আর তাতে যদি আমার কিছু হয়, এতে আমার আপেক্ষ থাকবে না। রুদ্র অবাক হয়ে শুনল। চেহারা ঢেকে থাকায় সেই বিস্ময় সেজুতির দৃষ্টি গোচর হয়নি। রুদ্র বলল, আর আপনার পরিবার, তাদের কি হবে? সে যদি দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে যার আয়ু যতটুকু সে ততটুকুই বাঁচবে। আমার আপনার হাতে কিছু আছে, সব সৃষ্টিকর্তার হাতে, যখন উনি ঠিক ব্যবস্থা করতেন। তাছাড়া আমার ভরসার একটা জায়গা আছে, সেটা হলো হুসাইন আঙ্কেল। উনি আর বাবার আপন ভাইয়ের মতো। আমার কিছু হলে বাবাকে উনি দেখে রাখবেন। হয়তো সেই ভরসাতেই আমি এসব করার সাহস পাই। আমার তো বাবা ছাড়া কেউ নেই, কিন্তু আপনারা নিশ্চয়ই একটা গোটা পরিবার আছে। বাবা মা এটুকু শুনলে রুদ্র থমকে বলল, চুপ করুন, আমি চাই না আপনি আর কথা বাড়ান। সে যদি তাণ্ডব বনে গেল। একটু অপরিচিত মানুষ এভাবেই ধমকায় কেন? মাথার ছিট আছে নির্ঘাত, না হলে নিজেই তো চাইছিল। হুট করে চেতে গেল কেন? হো, বয়ে গেছে আমার ওনার সাথে কথা বাড়াতে। রুদ্র মুখ শক্ত হয়ে এলো। স্পিড বাড়ালো রাগে। মনে মনে আত্মনাদ করে বলল, কেউ নেই আমার, কেউ নেই। এই গাড়ি থামান, গাড়ি থামান। হঠাৎ সে যদি চিৎকারে ভাবনা ছিটকে পড়ল রুদ্র। নিজেকে কোনো মতে সামনে তাড়াহুড়ো করে ব্রেক কষল গাড়িতে। কি হয়েছে, এমন চেঁচালেন কেন? আরে চেঁচাবো না তো কি করব? আর একটু হলেই তো মারা পড়তো। সে যদি আঙুল বরাবর সামনে তাকালো রুদ্র। রাস্তার পাশে চিত হয়ে শুয়েছিল একটা ছোট্ট কুকুরছানা। রুদ্র গাড়ি এত স্পিড দেখে ভয়ে দৌড় লাগিয়েছিল। সে যদি তো ভেবে নিয়েছে বেচারা শেষ। রুদ্র ঠিক সময় ব্রেক না কষলে হয়তো তাই, কিন্তু এটা রুদ্রের কাছে আহামরি লাগেনি। একটা সামান্য কুকুরছানায় তো এমনভাবে চেঁচালেন যেন উনি চাকার তলে তলে পড়ছেন। মেজাজ তো আগেই তেতেছিল, এবার বাকি 16 কলাও পূর্ণ হলো তাতে। পাশ থেকে সে যদি বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। তুষ্ট কণ্ঠে বলল, যাক বাবা, আপনি সময় মতো ব্রেক করলেন, না হলে কী যে হতো। বাচ্চাটা মারা গেল, ওর মা তো খুব কষ্ট পেত। কুকুর তো কি হয়েছে, মা তো মাই। বলুন। রুদ্র চোয়ার শক্ত করে তাকালো। কটমট করে বলল, আপনাকে চুপ করতে বলছিলাম না আমি? আর একটা কথা বললে এবার গাড়ি থেকে ফেলে দেব। অপমানের মুখটা থতমত হয়ে এলো সেজুতে। গাড়ি থেকে ফেলে দেবে? খেপে বলো, এই আমি কি আপনার গাড়িতে যেসে উঠছি নাকি? আপনি তো নাচতে নাচতে আমার গাড়িতে এসে বসলেন, এখন আমার গাড়ি নিয়ে খোঁটা দিলেন। যাব না আমি আপনার গাড়িতে, এক্ষুনি নেবে যাব আমি। খুলুন এটা। খুলছে না তো। দরজা টেনে খোলার অনেক চেষ্টা চালিয়েও লাভ যখন হলো না, তখন রুদ্রর দিকে তাকালো সেজুতি। সে মন দিয়ে ড্রাইভ করছে। পৃথিবীতে এটাই একমাত্র তার কাজ এখন। সেজুতি ফুসফুস করে বলল, কি করছেন আপনি? দরজা খুলুন না। কেন? রুদ্র নিরুদ্দেশ উত্তর। লক করে দিয়েছি, সুতরাং আপনি আর বেরোতে পারবেন না যতক্ষণ না আমি চাইছি। তাই এখন চুপচাপ বসে থাকা ছাড়া আপনার কাছে আর কোনো অপশনই নেই। ঘরের এ মাথা থেকে ও মাথা হুইল চেয়ারে চালাচ্ছেন আমির। দু বারান্দায় পরপরই উকিঝুঁকি মারছেন। এই বুঝি মেয়েটা এলো। কখনো ঘড়ির দিকে তো কখনো খোলা সদর দরজার দিকে তাকাচ্ছেন। 6 ঘন্টা গাড়িতে সাথে পড়লো, সে যদি ফেরার নাম নেই। হুসাইনের সাথে দেখা করতে গিয়েছে ভালো কথা, কিন্তু এত সময় কি করেছে ও? গেল তো বাজারে, এটা তো রান্না করবে, বিকেলে পড়াতে যাবে। সেসব রেখে হাসপাতালে কি করছে? ওর বাবা বাসায় একা এতটা সময়? মেয়েটা জানে আমিরের মন মানছে না, তার মেয়ে নির্ঘাত বিপদে পড়েছে। হাসপাতালে শুনলেই মনের মধ্যে কু ডাকে, তার এ হয়েছে তাই।
মেয়েটা আমার এত কাণ্ডজ্ঞানহীন নয়, এ নিশ্চয় বিপদের লক্ষণ। মেয়ের চিন্তায় নাওয়া খাওয়া সব তোল্লায় উঠেছে তার। আমির আবার ছোট ঘরের দিকে। হুসাইনকে ফোন করতে হবে, গত দুবার লাইনে পাইনি, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। এই তো এবারও লাইন ব্যস্ত। আমির চিন্তায় যুবথুবু একদম। এই একটা মাত্র মেয়েই তার সব। পরিবারে পরিজন তো কবে পর হয়েছে, প্রিয় মানুষটা নেই দুনিয়ায়। এই মেয়ের কিছু হলে সে বাঁচবে? আমির হতাশ হলো না, আরও একবার হুসাইনের নম্বরে কল দিল। যাক, লাইন পেয়েছে এবার। হুসাইন মাত্রই পেশেন্ট দেখে ফ্রি হলেন। আমির এতগুলো কল দেখে তা বুঝতে বাকি নেই। সে যদি তো বের হলো কিছুক্ষণ। এখন সে কি বলবে? এই বাবা মেয়ের অতিরিক্ত ভালোবাসা তার ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে বিপদেও পড়তে হয় তাকেই। এই যেমন এখনও পড়ল তাকেই এই যেমন এখনও পড়ল। হুসাইন ফোন রিসিভ করতে আমির ছটপটে পাখির মতো বলেন, হ্যালো হুসাইন। সে যদি কোথায় রে? ও কি এখনও তোর কাছে? হুসাইন গলাটা পরিষ্কার করে জবাব দিল, ও তো অনেকক্ষণে আগেই বেরিয়ে গেল। পৌঁছায়নি? বেরিয়েছে কই? না, এখনও আসেনি তো। চিন্তা করিস না তো, এসে যাবে। চিন্তা করিস না তো, এসে যাবে। ও তো আর বাচ্চা সেজেতে নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, রাখছি। হুসাইন চিন্তা করতে মানা করলেন, কিন্তু বাবার মন কি আর মানে? আমির আগের মতো শান্ত হয়ে ডুব দিলেন চিন্তায়। চোখের কোণা চিকচিক করে উঠল। নিজেকে আজ অসহায় লাগছে। এতটা অসহায় মনে হচ্ছে কপাল চাপড়ে কাঁদি। আজ পঙ্গু না হলে এভাবে হাত গুটিয়ে ঘরে বসে থাকতে হতো না। মেয়েটা ওর এত খাটুনি প্রয়োজন করতো না তখন। পাহীন জীবন অনেকটা মরার মতোই মনে হচ্ছে এখন। এরকম বাঁচার চেয়ে লাভ কি, যে নিজের মেয়ের বিপদে একটু সাহায্য করতে পারলো না? বিষণ্ণ মন নিয়ে আমির মতো থমেরে বসে রইল ঘরে। বাবা নিশ্চয়ই এতক্ষণ না খেয়ে আছে, থাকবেই তো, আমাকে ছাড়া কখনো খেয়েছে? ইস, বাবার ওষুধ সব মিস হয়ে গেল। গাড়ি ব্রেক কষলো ভীষণ জোরে। সেতুটির সামনে ঝুঁকে পড়লো কিছুটা। বিরক্ত নিয়ে রুদ্র দিকে তাকালো আর জানালো, রুদ্র বলল, নামা উচিত, এসে গেছি। সে যদি বাইরে তাকালো। গাড়ি তাদের বাসার সামনে। লোকটা কি বাড়ির ঠিকানা বলছিল সে? কই, মনে তো পড়ছে না। তাহলে কি করে চিনলেন? হয়তো হুসাইন আঙ্কেল বলেছেন। কথা না বাড়িয়ে দরজা খুলে বের হতে নিলেই খপ করে ওর হাতের কুইন টেনে আটকালো রুদ্র। কই, মনে তো পড়ছে না। তাহলে কি করে চিনলেন? হয়তো হুসাইন আঙ্কেল বলছেন। কথা না বাড়িয়ে দরজা খুলে বের হতে নিলেই খপ করে ওর হাতের কুইন টেনে আটকালো রুদ্র। সে দুটোই হকচকে তাকালো। গাড়ির দরজা তো খুললেন, একা একা হেঁটে যেতে পারবেন তো? সে যদি মনটা খারাপ হলো মুহূর্তেই। আসলে তো পায়ের ব্যথার কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু যেতে হলে এই লোকটার কোলে আবার উঠতে হবে। না, ওঠা যাবে না। না মানে না। পারবো। রুদ্র সন্দেহ কণ্ঠে বলো, পারবেন? হ্যাঁ। ওকে, তাহলে নামুন। রুদ্র তড়িৎ গতিতে বেরিয়ে গেল। ঘুরিয়ে এসে সেজদির পাশের দরজা খুলে দিয়ে মুখ ঘুরিয়ে রাখলো আরেক দিক। ভাব দেখলে বাঁচি না। মনে মনে রুদ্র 14 গোষ্ঠী উদ্ধার করে পা কোনো রকম বাইরে নামালো সেজুতি। সঙ্গে সঙ্গে তাকে এক আকাশ চমকে দিয়ে কোলে উঠালো রুদ্র। সেজুতি ভরকালো বটে, সাথে রাগও হলো। কোলে উঠবে না করেও উঠতে হলো শেষমেশ।